বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওমরগনি ইংলিশ কলেজের অনলাইন টিউটোরিয়াল ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মিনওয়ারা বেগম, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ। আজ আমি ক্লাস দিব একাদশ শ্রেণীর ব্যবসায়ী শিক্ষা বিভাগে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের উপর। আমার আলোচ্য অধ্যায়ের নাম হচ্ছে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। উক্ত অধ্যায়ের উপর এটি আমার দ্বিতীয় ক্লাস। আমার আজকের আলোচনায় থাকবে অপচয় সম্পর্কে ধারণা, অপচয়ের বৈশিষ্ট্য, অপচয় নির্ধারণে বিবেচ্য বিষয়সমূহ এবং অপচয়ের বিভিন্ন পদ্ধতিসমূহ নিয়ে। এবার চলে আসছি বিস্তারিত আলোচনায়। প্রথমে জেনে নিব অপচয় কাকে বলে। যদিও গত ক্লাসে আমি তোমাদেরকে অপচয় সম্পর্কে একটা ভালো ধারণা দিয়েছি, তারপরও একটু মনে করিয়ে দিচ্ছি আজকের ক্লাসে। স্থায়ী সম্পত্তি ব্যবহারজনিত কারণে কালের আবর্তন, অকেজ প্রযুক্তির পরিবর্তনের কারণে মোট মূল্যকে, সম্পদের মোট মূল্যকে আয়ুষ্কাল দ্বারা ভাগ করে আয়ুষ্কাল শেষে উক্ত সম্পদ বা সম্পত্তি পুনঃস্থাপন করার জন্য প্রয়োজনীয় অর্থসংস্থান করার ব্যবস্থাকে বলা হয় অপচয়। একটু বুঝিয়ে দিই, একটা সম্পদ কেনার পরে তার একটা আনুমানিক আয়ুষ্কাল থাকে যে আমি সম্পত্তি 2 বছর বা 3 বছর বা 4 বছর ব্যবহার করতে পারবো। তো এক্ষেত্রে ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য, সম্পত্তির ক্রয় মূল্য ধরো 5,000 টাকা আর আয়ুষ্কাল ধরো 5 বছর। আমাকে কি করতে হবে? সম্পদের মোট মূল্যকে আয়ুষ্কাল দ্বারা ভাগ করে যে মূল্যটা পাওয়া যাবে তাকে খরচ হিসেবে দেখিয়ে পুনরুদ্ধার করতে হবে আয়ুষ্কাল শেষে উক্ত সম্পত্তি প্রতিস্থাপন করার জন্য। এটাই হচ্ছে অপচয়। উদাহরণ কি দিয়েছিলাম? ধরো একটা যন্ত্র কিনেছি 5,000 টাকা দিয়ে, আর আয়ুষ্কাল হচ্ছে যন্ত্রের 5 বছর। তাহলে আমি যদি ক্রয় মূল্যকে আয়ুষ্কাল দ্বারা ভাগ করি, তাহলে প্রতি বছর যন্ত্রটির ব্যবহারিক মূল্য পড়বে 1,000 টাকা। এই 1,000 টাকা প্রতি বছর আমি খরচ হিসেবে দেখিয়ে সরিয়ে রাখবো বা তহবিল গঠন করবো এই 1,000 টাকা দিয়ে। 5 বছর শেষে উক্ত 5,000 টাকা দিয়ে আমি আরেকটি নতুন মেশিন কিনতে পারবো। এতে কি হলো? নতুন মেশিন কেনার জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা হলো। আর এরই নাম হচ্ছে কি? অপচয়। এবার চলে যাচ্ছি অপচয়ের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব আমি। অপচয়ের বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে আছে অপচয় একটি অনগদ খরচ। সেটা কি আবার? অপচয় একটি খরচ, তবে তা অনগদ। আমরা বেতন, ভাড়া, বীমা ইত্যাদি টাকা যেভাবে নগদে হস্তান্তর করে থাকি, এই অপচয়ের টাকা কিন্তু নগদে হস্তান্তর করতে হয় না। অপচয়ের বাবদ বরাদ্দ অর্থকে খরচ হিসেবে দেখিয়ে তা একটি তহবিলে জমা রাখা হয়। এই জন্য কি বলা হচ্ছে? অপচয় একটি অনগদ খরচ। দ্বিতীয়ত হচ্ছে অনুমান নির্ভর। এই যে বললাম আয়ুষ্কাল, তারপর ধরো অপচয়যোগ্য মূল্য, ভগ্নাবশেষ মূল্য, এগুলো কিন্তু পুরোপুরি অনুমান নির্ভর। বেতন, বীমা এগুলোতে সবকিছু যেমন পূর্ব নির্ধারিত থাকে, অপচয়ের ক্ষেত্রে তা অনুমান নির্ভর, কোনো নির্ধারিত সুনির্দিষ্ট থাকে না। তারপরে আসো আর্থিক প্রতিবেদনে এর প্রভাব। খরচ হিসেবে অপচয়কে দেখাতে গিয়ে মুনাফা কমে যায়। এতে কি হয়? সম্পদের মূল্য হ্রাস পায় একদিকে, আরেকদিকে মুনাফার অংশ কমে যায়। অপচয়ের 4 নম্বর হচ্ছে অপচয়ের বিভিন্ন পদ্ধতি রয়েছে। এক এক প্রতিষ্ঠান তার কারবারের অবস্থা অনুযায়ী বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করে থাকে। হতে পারে কোনো কোম্পানি অ্যাপ্লাই করছে সরলরৈখিক পদ্ধতি, কোনো কোম্পানি অ্যাপ্লাই করছে ক্রমহ্রাসমান জ্যাট পদ্ধতি, কখনো বা কেউ ইউজ করছে বর্ষা সংখ্যা সমষ্টি পদ্ধতি, কেউ বা যান্ত্রিক ঘণ্টা পদ্ধতি ইত্যাদি। তো
অবচয় নির্ধারণের অনেকগুলো পদ্ধতি রয়েছে। প্রতিষ্ঠান ভেদে এক এক প্রতিষ্ঠান এক এক ধরনের পদ্ধতি ব্যবহার করে থাকে। অবচয়ের বিভিন্ন উপাদান। নেক্সট হচ্ছে কি অবচয়ের বিভিন্ন উপাদান। অবচয় নির্ণয় করতে গেলে এর কিছু উপাদান বিবেচনায় আনতে হবে। তার মধ্যে একটি হচ্ছে ক্রয় মূল্য, তারপর হচ্ছে তোমার ভগ্নাবশেষ মূল্য, অবচয়যোগ্য মূল্য, আয়ুষ্কাল ইত্যাদি। এইসব ছাড়া অবচয় নির্ণয় করা সম্ভব নয়। এই গেল আমার অবচয় সম্পর্কে মোটামুটি মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো। এখন আমি আলোচনা করব অবচয় নির্ণয়ে বিবেচ্য উপাদানসমূহ। প্রথম উপাদান হচ্ছে ক্রয় মূল্য। একটি পণ্য ক্রয় করতে গিয়ে যেই নগদ টাকা হস্তান্তরিত হয় তা থেকে শুরু করে পণ্য বা যন্ত্রটি ব্যবহারের আগ পর্যন্ত ব্যয়িত সকল অর্থই হচ্ছে ক্রয় মূল্য। আবারও বলছি, একটি সম্পদ ক্রয়ের পর থেকে তা ব্যবহার করার পূর্ব পর্যন্ত ব্যয়িত সকল অর্থ মোট সমষ্টি হচ্ছে উক্ত সম্পদের ক্রয় মূল্য। যেমন ধরো তুমি একটি মেশিন কিনেছো, মেশিনের দাম হচ্ছে 50,000 টাকা। সেই মেশিনটি তোমার কারবারে আনতে খরচ হয়েছে 1,000 টাকা পরিবহন ব্যয়। তো তার সাথে মেশিনটি সংস্থাপন করতে খরচ হয়েছে 5,000 টাকা। এই পর্যন্ত আমার কত খরচ হয়েছে? 50,000 টাকা, 1,000 টাকা গাড়ি ভাড়া, 5,000 টাকা সংস্থাপন, তার মানে কত? 56,000 টাকা। এই টোটাল খরচটা হচ্ছে কি সম্পদের বা মেশিনের ক্রয় মূল্য। নেক্সট হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্যটা কি? ভগ্নাবশেষ মূল্যটা হচ্ছে উক্ত সম্পদের একটি আয়ুষ্কাল আছে। আয়ুষ্কাল শেষে যন্ত্রটি স্ক্র্যাপ হিসেবে আমি একটা নির্দিষ্ট মূল্যে বিক্রি করে দিতে পারব। তারপর আছে আয়ুষ্কাল। অবশ্যই যে যন্ত্রটি বা মেশিনটি আমি ক্রয় করেছি বা যে সম্পদটি আমি ক্রয় করেছি তার একটি আনুমানিক আয়ুষ্কাল থাকবে। অর্থাৎ হতে পারে এর আয়ুষ্কাল 10 বছর, হতে পারে এর আয়ুষ্কাল 5 বছর, হতে পারে এর আয়ুষ্কাল 3 বছর। সুতরাং যে সম্পদটি আমি ক্রয় করব, যে সম্পদের অবচয় আমি নির্ণয় করব, তার অবশ্যই একটি কি থাকতে হবে? আনুমানিক আয়ুষ্কাল। আর আয়ুষ্কাল শেষে উক্ত সম্পদটি বিক্রি করে অবশিষ্ট যে মূল্যটি আমি আদায় করতে পারবো ওই মেশিন থেকে বা সম্পদ থেকে, তার নাম হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। পদ্ধতি। এর নেক্সট হচ্ছে কি পদ্ধতি। অবচয় নির্ধারণের বিবেচ্য বিষয়সমূহের মধ্যে মোস্ট একটি ইম্পর্টেন্ট হচ্ছে পদ্ধতি। ঠিক আছে, কোন পদ্ধতি অ্যাপ্লাই করা হবে তা আগে থেকেই নির্ধারণ করতে হবে। তাহলে আমরা মোটামুটি 4টা পেলাম। একটা হচ্ছে ক্রয় মূল্য, একটা হচ্ছে আয়ুষ্কাল, একটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, আর একটা হচ্ছে পদ্ধতি সমূহ। এই গেল আমার কি অবচয় নির্ধারণে বিবেচ্য বিষয়সমূহ। এখন আলোচনা করব আমি অবচয় পদ্ধতি সমূহ নিয়ে। অবচয় নির্ণয়ে 3টি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে কার্যভিত্তিক পদ্ধতি, একটি হচ্ছে কার্য একক ভিত্তিক পদ্ধতি, আর একটি হচ্ছে অন্যান্য পদ্ধতি। আমি একটু লিখে দেখাচ্ছি, দেখো। তিনটি পদ্ধতি। অন্যান্য পদ্ধতি। কার্য একক ভিত্তিক পদ্ধতি তোমার 3 রকম। প্রথম হচ্ছে
কার্যভিত্তিক পদ্ধতি। কার্যভিত্তিক পদ্ধতির মধ্যে তিন রকম হয়ে থাকে, একটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি, একটা হচ্ছে ক্রমহ্রাসমান জ্যাক পদ্ধতি, একটি হচ্ছে বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি। এবার কার্যের একক ভিত্তিতে কি কি আছে? মাইলেজ পদ্ধতি, উৎপাদন একক ভিত্তিক পদ্ধতি, যন্ত্রঘণ্টার হার পদ্ধতি। অন্যান্য পদ্ধতির মধ্যে আছে বার্ষিক, কিস্তি পদ্ধতি, সমকিস্তি পদ্ধতি, পুনর্মূল্যায়ন পদ্ধতি, পুনরুদ্ধার পদ্ধতি। দেখো সরলরৈখিক পদ্ধতি অবচয় নির্ণয়ের পদ্ধতি তিনটি, একটা হচ্ছে কার্যভিত্তিক পদ্ধতি, একটা হচ্ছে কার্যের একক ভিত্তিক পদ্ধতি, একটা হচ্ছে অন্যান্য পদ্ধতি। কার্যভিত্তিক পদ্ধতিগুলোকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি, ক্রমহ্রাসমান জ্যাক পদ্ধতি, বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি। কার্যের একক, ঠিক আছে, কার্যের ভিত্তি, এটা হচ্ছে কাজ কি ধরনের হবে, কাজ কি রকম হবে, কাজের উপর ভিত্তি করে, আর তখন হবে এই তিনটি কাজের। আর কাজের একক মাইলেজ পদ্ধতি, যেমন গাড়ি চলে, গাড়ি কিলোমিটারে, এগুলো হচ্ছে কাজের একক, ওটা যাবে মাইলেজ পদ্ধতি। উৎপাদন একক কিছু আছে, কত উৎপাদন, কোন একটি পণ্যদ্রব্য কতটুকু উৎপাদন করা হবে, এই ধরনের কোন কিছু যন্ত্রপাতি যদি এত কিছু 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 মেশিন থাকে যে তার সারা জীবনে সে 2 লক্ষ বা 5 লক্ষ বা 10 লক্ষ প্রোডাক্ট উৎপাদন করতে পারবে, এই ধরনের যদি কোনো মেশিন বা সম্পত্তির কথা বলা হয়ে থাকে, ওইখানে উৎপাদন অবশ্যই নির্ণয় করতে গেলে তখন আমাকে কাজের একক ভিত্তিক উৎপাদন ব্যয় নির্ণয় করতে হবে, ভিত্তিতে অবশ্যই নির্ণয় করতে হবে। মাইলেজ, যেমন একটি মেশিন সারা জীবনে তার 50 লাখ কিলোমিটার রান করতে পারবে, এই ধরনের যদি কোনো জিনিসের তোমার বা পরিবহনের অবচয় নির্ণয় করতে হয় তখন আমাকে ফলো করতে হবে মাইলেজ পদ্ধতি। তারপর একটা আছে যন্ত্র ঘন্টা হার পদ্ধতি। কোনো মেশিন এত ঘন্টা কাজ করতে পারে, যদি বলে কোনো মেশিন এত ঘন্টা, ধরো 500 ঘন্টা, 1000 ঘন্টা, বা আরো হতে পারে 10,000 ঘন্টা, 1 লাখ ঘন্টা কাজ করতে পারবে তার লাইফে, তার আয়ুষ্কালে, এই ধরনের মেশিনের যদি অবচয় নির্ণয় করতে হবে তখন আমাকে ফলো করতে হবে যন্ত্র ঘন্টা হার পদ্ধতিতে। মানে ওই মেশিনটি এই বছর কয় ঘন্টা কাজ করেছে, তার আয়ুষ্কাল হচ্ছে এত 50 লাখ, তো ও এই বছর এত ঘন্টা কাজ করেছে, এই ধরনের যন্ত্রের ক্ষেত্রে আমাকে যন্ত্র ঘন্টা হার পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। এই পদ্ধতিটা ছাড়াও আরো কিছু পদ্ধতি আছে যাকে অন্যান্য পদ্ধতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, বার্ষিক কিস্তি পদ্ধতি, সমকিস্তি পদ্ধতি, পুনর্মূল্যায়ন পদ্ধতি, পুনরুদ্ধার পদ্ধতি। এখন আমার অবচয় নির্ণয়ের পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সরলরৈখিক পদ্ধতি, ক্রমহ্রাসমান জ্যাক পদ্ধতি। এটাও ইম্পর্টেন্ট আছে, তবে এই দুটি একটু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সরলরৈখিক পদ্ধতি আমি আজকে তোমাদেরকে একটু সরলরৈখিক আর ক্রমহ্রাসমান জ্যাক মানে এইটাও একটু আলোচনা করে দেখাবো। সরলরৈখিক পদ্ধতি সমজাতীয় সম্পদের ক্ষেত্রে সাধারণত সরলরৈখিক পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। সমজাতীয় সম্পদ, ধরো আসবাবপত্র, দালান কোঠা ইত্যাদির ক্ষেত্রে, ভূমি ইত্যাদির ক্ষেত্রে সরলরৈখিক পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। এক্ষেত্রে করা হয় কি, সম্পদের ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দেওয়ার পরে যা থাকে তাই হচ্ছে তোমার
যা থাকে তাকে আয়ুষ্কাল দিয়ে, আনুমানিক আয়ুষ্কাল দিয়ে ভাগ করলে উক্ত সম্পদে অবচয় বের করা সম্ভব। আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা আশা করছি এটা বুঝতে পেরেছো। কার্যভিত্তিক, কার্যের একক ভিত্তিক, আর হচ্ছে অন্যান্য পদ্ধতি। আমি এখন এগুলো মুছে দিচ্ছি আর এই তিনটা নিয়ে আমি একটু আলোচনা করছি। দেখো কি বলেছি প্রথমে, সরলরৈখিক পদ্ধতি না, সরলরৈখিক পদ্ধতি। সরলরৈখিক পদ্ধতি সরলরৈখিক পদ্ধতি, এক্ষেত্রে কি করতে হবে, সম্পদে মোট ক্রয় মূল্য বা ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। এখন দেখো সম্পদে ক্রয় মূল্য, তার থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে যা থাকবে তাকে আয়ুষ্কাল দিয়ে ভাগ করতে হবে। এই ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, এই কথাটার বদলে তুমি চাইলে এখানে লিখতে পারো অবচয়যোগ্য মূল্য। অবচয়যোগ্য মূল্য, তাইলে অবচয়যোগ্য মূল্যের মূল্য মানে কি, অবচয়যোগ্য মূল্য মানে হচ্ছে সম্পদের ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। অবচয়যোগ্য, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে অবচয়যোগ্য মূল্য কি, অবচয়যোগ্য মূল্য হচ্ছে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য সমান কি, অবচয়যোগ্য মূল্য। ধরো একটি মেশিনের দাম হচ্ছে 50,000 টাকা, কত, 50,000 টাকা। ভগ্নাবশেষ মূল্য, আগে আয়ুষ্কালটা একটু বলে নিই। আয়ুষ্কাল ধরো তোমার এই 5 বছর, ঠিক আছে। তারপর ধরো আয়ুষ্কাল গেল 5 বছর, এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে আয়ুষ্কাল। আর ভগ্নাবশেষ মূল্য হচ্ছে ধরো আয়ুষ্কাল 5 বছর, আর 5,000 টাকা হচ্ছে তোমার ভগ্নাবশেষ মূল্য, ঠিক আছে। এখন দেখো কি বলেছি, একটি মেশিন কিনেছি 50,000 টাকা দিয়ে, ওই মেশিনের আয়ুষ্কাল হচ্ছে আমার 5,000 টাকা, আর ভগ্নাবশেষ মূল্য, এই মেশিনটি 50,000 টাকার মেশিনটি ক্রয় করে আমি 5 বছর পর্যন্ত ব্যবহার করব। 50,000 টাকার মেশিনটি আমি 50,000 টাকার মেশিনটি আমি 5 বছর ব্যবহার করতে পারবো। 5 বছর শেষে মেশিনটি আমি বিক্রি করে দিতে পারবো স্ক্র্যাপ হিসেবে কত টাকা, 5,000 টাকা। এটাই হচ্ছে কি ভগ্নাবশেষ মূল্য, মানে আয়ুষ্কাল শেষে ব্যবহারের শেষে পণ্যটি আমি আরো 5,000 টাকা দিয়ে বিক্রি করতে পারবো। এটা নামই হচ্ছে কি ভগ্নাবশেষ মূল্য, উদ্ধারযোগ্য মূল্য। তাহলে হচ্ছে কত, 5,000 টাকা। এখন দেখো এখানে অবচয়যোগ্য, এখানে আমি এখানে অ্যাপ্লাই করলে কি হয়, অবচয়, এখানে হচ্ছে এটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়, অবচয় সমান, এটা হচ্ছে অবচয়। তাহলে এখানে অবচয় সমান কত হবে, এখানে হচ্ছে কত, ক্রয় মূল্য 50,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য হচ্ছে আমার কত, 5,000 টাকা, আর আয়ুষ্কাল হচ্ছে এত, ঠিক আছে। এটাকে তুমি আবার কি বলতে পারো, এই টাকাটার নাম ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, এটা নাম হচ্ছে অবচয়, মনে রাখবে কিন্তু, অবচয়যোগ্য মূল্য। এটার নাম কি, অবচয়যোগ্য মূল্য, ঠিক আছে। ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে যা থাকে তার নাম অবচয়যোগ্য মূল্য। এটা এমসিকিউতে আসবে, ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য সমান হচ্ছে কি, অবচয়যোগ্য মূল্য। আর আয়ুষ্কাল হচ্ছে 5 বছর, তাহলে 50 থেকে 5,000 চলে গেলে কত থাকে, 45,000। 45,000 কে তুমি 5 দিয়ে ভাগ করো, 5 নাম 45, তার মানে 9,000 টাকা হচ্ছে তোমার কি প্রতি বছরের অবচয়। অবচয় কত, 9,000 টাকা। মানে 5 বছর পর্যন্ত এই মেশিনকে 9,000 টাকা করে 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 আমি খরচ হিসাবে দেখাবো। দেখানোর পরে 4 নং কত, 45,000 টাকা উঠে আসবে। উঠে আসার পরে আবার এটাকে আমি স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে দেবো 5,000 টাকা। তাহলে এবার 50,000 টাকা আমার মিলেছে, 45,000 টাকা আমি 5 বছরে 9,000 টাকা করে খরচ হিসেবে দেখিয়ে দেখিয়ে তুলে ফেলেছি। তোলার পরে ওটা আমি আবার 5,000 টাকা
বিক্রিও করে দিয়েছি, তাহলে আমার 50,000 টাকা মিলেছে। 45,000 টাকা তহবিল গঠন করেছি, জমিয়ে রেখেছি, কিন্তু টাকাটা 5,000 টাকাটা কি করেছি, খরচ হিসেবে দেখিয়েছি, ঠিক আছে, কিন্তু এটা দিয়ে তহবিল গঠন করেছি। তহবিল গঠন করেছি এই কারণে যে আমি এই যে মেশিনটা কিনলাম 50,000 টাকা দিয়ে 5 বছর আগে, 5 বছর পরে যখন আমি এই যন্ত্রটা বিক্রি করে আরেকটা মেশিন কিনতে যাব, ধরো 5 বছর তো আমি একটা যে মেশিনটা কিনেছি ওই মেশিনটা আমি ইউজ করেছি, ইউজ করার পরে ওই মেশিনটা আমাকে এখন আয়ুষ্কাল শেষে আবার ওই জায়গায় একটা নতুন প্রতিস্থাপন করতে হচ্ছে মেশিন। তো 5 বছর আগে এই মেশিনটা আমি কিনতে পেরেছিলাম 50,000 টাকা দিয়ে, 5 বছর পরে কি আমি সেই 50,000 টাকা দিয়ে এই মেশিনটা পাবো? আরও আপডেট মেশিন পাবো। আগের মেশিন তো আর পাবো না, প্রযুক্তি দিন দিন কি হচ্ছে, আপডেট হচ্ছে। তো ওই ক্ষেত্রে আমাকে 50,000 টাকা দিয়ে আমি ওই মেশিনটা, আগের মেশিনটা পাবো না, আমাকে আরো বেশি দিয়ে নতুন মেশিন কিনতে হবে, ধরো 60,000 টাকা বা 70,000 টাকা। তো আমি যদি আগে থেকেই তহবিলটা যেহেতু গঠন করেছি, 45,000 টাকা ওখানে পেয়েছি, অপচয়গুলোকে খরচ হিসেবে দেখিয়ে আমি যে তহবিল গঠন করেছিলাম, অর্থাৎ অর্থ সংস্থান করেছিলাম, ওখান থেকে আমি পেয়েছি 45,000 টাকা। আবার 5,000 টাকা ওই যন্ত্রটা বিক্রি করে আমি 5,000 টাকা পেয়েছি, তাহলে আমার হাতে কত আসলো, 50,000 টাকা। আর 20,000 টাকা বা 10,000 টাকা আমি কারবার থেকে দিয়ে কি করেছি, নতুন মেশিন কিনে আনতে পেরেছি 5 বছর পরে। কিন্তু আমি যদি এই প্রতি বছরের অপচয়টা যদি না জমিয়ে রাখি, খরচ করে ফেলি, ঠিক আছে, খরচ করে ফেলি, 5 বছর পরে আমাকে যখন নতুন আর একটা মেশিন ওই জায়গায় প্রতিস্থাপন করতে হবে, তখন এটা প্রতিষ্ঠানের জন্য অবশ্যই একটা কি হবে, বাধা, আর্থিক সংকটের সম্মুখীন হবে প্রতিষ্ঠান। কিসের জন্য? এত টাকা 70,000 টাকা দিয়ে আবার নতুন করে মেশিন কিনতে গেলে প্রতিষ্ঠান অবশ্যই আর্থিক সমস্যার সম্মুখীন হবে। এই আর্থিক সমস্যার সম্মুখীন না হওয়ার জন্য অর্থ সংস্থানের ব্যবস্থা করা হয়ে থাকে অপচয়ের মাধ্যমে। আশা করছি বুঝতে পেরেছো। তার মানে হচ্ছে কি, অপচয়ের যে টাকাটা হয় তাকে জমিয়ে রাখতে হয়, জমিয়ে রেখে আয়ুষ্কাল উক্ত মেশিনের বা সম্পদের আয়ুষ্কাল শেষে ওই জমানো অর্থ দিয়েই আবার পুনরায় কি করতে হয়, মেশিন ক্রয় করতে হয়। এটাই হচ্ছে কি অপচয়। তো এই গেল আমার কি অপচয়। এটাতে সরাসরি কিন্তু অপচয় চলে আসবে। সরলরৈখিক মানে কি, সোজা না? সরলরৈখিক মানে কি, সোজা। এখানে অপচয় সরলরৈখিক পদ্ধতির বৈশিষ্ট্য হচ্ছে অপচয়টা ওর আয়ুষ্কালে সমানভাবে হয়ে থাকবে। আয়ুষ্কাল কত এখানে? 5 বছর। 5 বছরে 9,000 টাকা করে অপচয়টা হবে। 9,000, 9,000, 9,000, 9,000, 9,000, মানে প্রতি বছর অপচয়ের হারটা হবে সমান। এই জন্য এই পদ্ধতির নাম হচ্ছে সরলরৈখিক পদ্ধতি। সরলরৈখিক পদ্ধতি, সমান, সোজা, সরলরৈখিক পদ্ধতি, ঠিক আছে। আচ্ছা, এই তো গেল। এখানে এই পদ্ধতিতে সরাসরি তুমি অপচয়ের টাকা পেয়ে যাবে, অপচয়ের টাকা পেয়ে যাবে। এখন তোমাকে যদি বলে এই পদ্ধতি থেকে তুমি অপচয়ের হার নির্ণয় করো, তখন কি করতে হবে? অপচয়ের হার, দেখো সরলরৈখিক পদ্ধতিতে তো আমি সরাসরি একটি সম্পদের অপচয় কত টাকা হতে পারে তা পেয়ে যাচ্ছি, কিন্তু কখনো যদি আমাকে প্রশ্ন করা হয় সরলরৈখিক পদ্ধতিতে অপচয়ের হার নির্ণয় করো, তখন কি করতে হবে? সেক্ষেত্রে 100% কে তুমি আয়ুষ্কাল দিয়ে ভাগ দিবে। আমার এই অঙ্কে আয়ুষ্কাল হচ্ছে 5 বছর, ঠিক না? তাহলে 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল হয়ে গেল কত? 20%। আমার সরলরৈখিক পদ্ধতিতে এই মেশিনটার অপচয়ের হার হচ্ছে কত? 20%। আমি যখন অঙ্ক করাবো তখন জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। আজকে শুধু আমি পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করছি, আমি আগামী ক্লাসে সরলরৈখিক পদ্ধতির উপরে অঙ্কে চলে যাব, তখন জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে, ঠিক আছে। এই গেল আমার সরলরৈখিক পদ্ধতি। এখন আসো ক্রমহ্রাসমান জ্যায় পদ্ধতি। ক্রমহ্রাসমান জ্যায় পদ্ধতি একটু আগে তোমাদেরকে বলেছিলাম, এই 50,000 টাকা সম্পদ না, অপচয় এসেছে কত টাকা? 9,000, যে মেশিনটার একটু আগে আলোচনা করেছিলাম। তাহলে এখানে অবশিষ্ট মূল্য থাকবে কত? 41,000 টাকা। তো এই পদ্ধতির মধ্যে ক্রমহ্রাসমান জ্যায় পদ্ধতি হচ্ছে ক্রমান্বয়ে হ্রাসকৃত মূল্যের উপরে যখন অপচয় ধার্য করা হয়, সেই পদ্ধতিটাকে বলা হয় ক্রমহ্রাসমান জ্যায় পদ্ধতি। ক্রমান্বয়ে হ্রাসকৃত মূল্যের উপরে অপচয় ধার্য করা হয়। এক্ষেত্রে হচ্ছে কি, দেখো জিনিসের দাম কত? 50,000 টাকা, ঠিক আছে। তো প্রথমে দেখো সূত্র, প্রথমে এটা আমি একটু পরে আলোচনা করছি। সূত্রটা দেখো, ক্রমহ্রাসমান জ্যায় পদ্ধতির সূত্র।
100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল ইনটু 2। ঠিক আছে, এই যে একটু আগে 20% পেয়েছিলাম, জাস্ট ওই জিনিসটা 100% কে আয়ুষ্কাল দিয়ে ভাগ করব এবং 2 দিয়ে গুণ করব। এটাই হচ্ছে কি সরলরেখী ফর্মুলা সমান এই জ্যাক পদ্ধতি। ঠিক আছে, আর আরেকটা পদ্ধতি আছে, এটা হচ্ছে প্রকৃত সূত্র। আরেকটা সূত্র হচ্ছে তোমার, এটাকে এনও বলতে পারো, 100% না বলে এই 100%। ঠিক আছে, ঠিক আছে, এখানে আয়ুষ্কাল 100% না, এটাকে আয়ুষ্কাল না বলে তুমি এনও বলতে পারো। তাহলে সূত্রটা তোমার আসছে এভাবে 100% ডিভাইডেড বাই n ইনটু 2। ঠিক আছে, এই হচ্ছে সূত্র তোমার। এখন তোমাকে এখানে এনও বলতে পারো, আবার আয়ুষ্কালও বলতে পারো। 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল ইনটু 2, অথবা বলতে পারো 100% ডিভাইডেড বাই n ইনটু 2। ঠিক আছে, এখন এটা হচ্ছে সাধারণ সূত্র। আর প্রকৃত একটা সূত্র আছে, এই কখনো কখনো আমাদের প্রশ্ন করা হয়ে থাকে বোর্ডের প্রশ্নে যে প্রকৃত সূত্র দ্বারা ক্রমরাশি সমান জ্যাক পদ্ধতিতে অবচয় নির্ণয় করো। তখন আমাকে ওই প্রকৃত সূত্রতেই অবচয় নির্ণয় করতে হবে, তখন এই সূত্র অ্যাপ্লাই করলে আমার অঙ্ক ভুল হবে। এখন আমি তোমাদেরকে প্রকৃত সূত্রটা একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার কি ক্রমরাশি সমান জ্যাক পদ্ধতি প্রকৃত সূত্র। প্রকৃত সূত্র, এটা হচ্ছে প্রকৃত সূত্র। আর ওইটা হচ্ছে কি সাধারণ সূত্র। সাধারণ সূত্র, সাধারণ সূত্র কি 100% ডিভাইডেড বাই n বা আয়ুষ্কাল ইনটু 2। এটা হচ্ছে সাধারণ সূত্র। এটা হচ্ছে কি সাধারণ সূত্র, আর এটা হচ্ছে কি ক্রমরাশি সমান জ্যাক পদ্ধতি প্রকৃত সূত্র। এখানে n মান হচ্ছে আয়ুষ্কাল, s মান হচ্ছে ভগ্নাংশের মূল্য, c মান হচ্ছে ক্রয় মূল্য, সম্পদের ক্রয় মূল্য। ঠিক আছে, আশা করছি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। আর বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি, ক্রমরাশি সমান জ্যাক পদ্ধতি। ধরো এখানে 40% আসছে, সরলরৈখিক পদ্ধতিতে 100% ডিভাইড বাই n আমি বের করেছিলাম 20%, 20 এর ডাবল হচ্ছে 40। ঠিক না? ধরো এখানে সাধারণ সূত্রে অবচয়ের হার এসেছে 40। তো $10,000 টাকা, 10,000 টাকা যদি মনে করো কোনো একটি জিনিসের দাম 10,000 টাকা, 40% এটার আসবে কত? ধরো 4,000 টাকা। ঠিক আছে, এখানে অবশিষ্ট মূল্য আছে আর কত? 6,000 টাকা। তো এর পরবর্তীতে আবার অবচয় যখন ধরবো, তখন আমি আর এটার উপর ধরতে পারবো না, সরাসরি এটার উপর ধরতে হবে। এই দেখো এইখানের উপর ধরবো, এইখান থেকে আবার যে অবচয়টা আসবে তা বাদ দিব, পুনরায় আবার ধরবো 40% ধরবো। এই জন্য ক্রমান্বয়ে হ্রাস। এই যে প্রথম অবচয়টা বাদ দিলাম 6,000 টাকা আসছে, পরের অবচয় বাদ দিব আরো কমবে, ওইটার উপরে আমার নেক্সট অবচয়টা ধরতে হবে। এই জন্য বলতেছে কি ক্রমান্বয়ে হ্রাসকৃত মূল্যের উপরে যখন অবচয় ধার্য করা হয়, তখন তাকে বলতেছে কি ক্রমরাশি সমান জ্যাক পদ্ধতি। এখন চলে যাব বর্ষ সংখ্যা পদ্ধতি। এই ক্ষেত্রে করতে হয় কি বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি, এই ক্ষেত্রে করতে হয় কি সম্পদের যে আয়ুষ্কাল তার প্রথমে সমষ্টি নির্ণয় করতে হবে। সমষ্টি নির্ণয় করতে হবে, ধরো একটা মেশিনের আয়ুষ্কাল বা সম্পদের আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই 1 2 3 4 5 এই তার নির্ণয় করতে হবে, সমষ্টি নির্ণয় করতে হবে। 1 এর সাথে 2, 2 এর সাথে 3, 3 এর সাথে 4, 4 এর সাথে 5 নির্ণয় করে টোটাল সমষ্টি নির্ণয় করতে হবে। এই সমষ্টিকে কি করতে হবে, আয়ুষ্কাল দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার পরে অবশিষ্ট আয়ুষ্কাল দ্বারা গুণ করে অবচয় নির্ণয় করা হয়ে থাকে। আবারও বলছি, একটা মেশিনের ধরো আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। প্রথমে এই আয়ুষ্কালের সমষ্টি নির্ণয় করতে হবে। ঠিক আছে, সমষ্টি নির্ণয় করে তাকে কি করতে হবে, আয়ুষ্কাল দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার পরে অবশিষ্ট আয়ুষ্কাল দ্বারা গুণ করে অবচয় নির্ণয় করতে হয়। এই গেল বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি। আমার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সরলরৈখিক পদ্ধতি আর ক্রমরাশি সমান জ্যাক পদ্ধতি। সরলরৈখিক পদ্ধতিতে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমি অঙ্ক নিয়ে হাজির হব। আপাতত তোমরা আমি যেই পদ্ধতিগুলো আলোচনা করেছি তাই একটু মাথায় রাখো, সরলরৈখিক পদ্ধতি এবং ক্রমরাশি সমান জ্যাক পদ্ধতি। বর্ষ সংখ্যা করাবো,
সময় পেলে পড়াশোনা সংখ্যা নিয়ে সামান্য একটু আলোচনা করবো। তবে তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উপরোক্ত পদ্ধতি। তো আজকে যা পড়িয়েছি তোমরা তা নিয়ে একটু ভালো করে করবে। তেমন কঠিন কিছু পড়াইনি, কিন্তু যতটুকু সহজভাবে বোঝানো যায় তা আমি চেষ্টা করেছি বোঝানোর জন্য। তোমরা যদি কোনো কিছু না বুঝে থাকো আমার সাথে কন্ট্যাক্ট করবে, এই কমেন্টসে আমাকে প্রশ্ন করতে পারো, ইনবক্স করতে পারো কোনো সমস্যা থাকলে। আজকের আলোচনায় আমি যা করেছি তা আমি তোমরা একটু ভালো করে বাসায় দেখবে। তোমাদের সকলের শারীরিক সুস্থতা কামনা করছি আমি। একটু একটু করে যদি না পড়ো তাহলে কিন্তু পড়া শেষ হবে না। এই পরিস্থিতি থেকে, এই বন্দি দশা থেকে আল্লাহ আমাদেরকে কখন মুক্তি দান করবে আমরা কেউ জানি না। আমরা যদি হাত পা দিয়ে বসে থাকি, কলেজ খুলবে, যাবো, ক্লাস করব, তাহলে কিন্তু আমরা অনেক পিছিয়ে যাব। এই জন্য কী করতে হবে, বাসায় আছি, অনলাইন ক্লাসগুলো ফলো করব এবং যতটুকু সম্ভব বুঝে আমরা কি করব, পড়াশোনা চালিয়ে যাব। না বুঝলে টিচারদের সাথে কন্ট্যাক্ট করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যা পড়িয়েছি তা একটু প্র্যাকটিস করবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।